লাবিদ সাহেব নেহাকে বলে, ফুল প্রুফ প্ল্যানটা এইভাবে শেষ হবে ভাবতে পারিনি। সব তোমার জন্য হয়েছে। ধ্যাত। সরি স্যার, আমারই ভুল ছিল। চুপ। আর একটাও কথা নয়। এখন ওকে কিভাবে চালান করব? স্যার, আমরা তো জানি ও সব কিছু করেছে। শাট আপ নেহা, কোনো কথা বলবে না তুমি। আমার সামনে থেকে চলে যাও। প্রমাণ ছাড়া নিলয়কে আদালতে পেশ করলে কি হবে বুঝতে পেরেছো? দেশের সবাই জানে সে রাফিয়ান লিডার, কিন্তু আমি কি দেখেছি তাকে মারতে? বা দেশের জনগণ দেখেছে ওর ক্রাইম করতে? চলে যাও সামনে থেকে। নেহা কিছু না বলে চলে আসে সেখান থেকে। নেহা মনে মনে খুশি হলো নিলয়ের কথা ভেবে কেমন যেন হচ্ছে। এদিকে নিলয় লাবিদ সাহেবের সামনে বসে আছে। লাবিদ সাহেব বলে, আজ তুমি বেঁচে গেলে নিলয়, পরে আর সুযোগই পাবে না। আসি মিস্টার লাবিদ সাহেব, আর আমার ভাইদের ছেড়ে দিন। আর একটা কথা, আমি না চাইলেও কখনো আর আমাকে ধরার সুযোগ পাবে না। মোহন সাহেব, ওদেরকে ছেড়ে দিন। লাবিদ সাহেব আর কোনো কথা বলে না। নিলয় মুচকি হেসে অফিস থেকে বের হয়। বাইরে এসে নিলয় ওর গাড়িটা দেখতে পায়, কিন্তু নেহাকে সে খুঁজে পায় না। চারপাশে তাকায় কয়েকবার, কিন্তু নেহাকে নিলয় কোথাও দেখতে পায় না। তবে নিলয় এটা ভেবে পাচ্ছে না কেন নীলাদ্রি এমন করলো। কি রহস্য থাকতে পারে তারপর? ভাইয়া ওঠো। নিলয় ধরপড় করে ওঠে। নেহার কথা ভাবতে ভাবতে কখন যে নিলয় ঘুমিয়ে পড়েছিল তা সে টের পায়নি। চোখ খুলে তাকিয়ে দেখে মাসুমের হাতে খবরের কাগজ নিয়ে দাঁড়িয়ে আছে সে। নিলয় বেশ কিছু সময় শোয়া থেকে উঠে বসে মাসুমের দিকে তাকিয়ে রইল, কারণ কোনোদিনও মাসুম, রাফাত আর সিয়াম খবরের কাগজ পড়ে না। অথচ আজ ওর হাতে সেটা দেখে নিলয় খানিকটা অবাকই হলো। ভাই কি হলো, কথা বলো না কেন? আর তোমাকে না বলেছি এই বাড়িতে আসবে না? যেদিন থেকে ক্রাইম ব্রাঞ্চ অফিস থেকে বেরিয়ে এসে নেহা ভাবিকে খুঁজছিলে, সেদিন থেকে তুমি এই বাড়িতে আসো আর নিজের মুড অফ করো। আমি জানি এখানে নেহা ভাবির সাথে কাটানোর সময়গুলো তোমাকে ভাবায়, কিন্তু কেন তুমি ভাববে? সে তো বেইমানি করলো, তাই না? তোমাকে ধরার জন্যই তো সে এত কিছু করেছে, আর তার জন্য তুমি কেন সবসময় মনমরা হয়ে থাকবে? মাসুমের দিকে নিলয় তাকিয়ে মুচকি হাসে। এত কথা মাসুমের আগে কোনোদিনও নিলয়ের সামনে বলেনি, কারণ মাসুম যতটা নিলয়কে ভয় পায় তার থেকে অনেক বেশি ভালোবাসে এবং সম্মানও করে। এই কারণে নিলয়ের সামনে মাসুম নয়, রাফাতও নয়, সিয়ামও নয়, কেউই কথা বলতে পারে না। খুব দরকার ছাড়া কেউই সেরকম একটা কথা বলে না। নিলয় বলে, তুই বুঝবি না রে, বাদ দে। তোর হাতে পত্রিকা কেন? চাকরি পেলি নাকি? ধুর, কি যে বলো না, রাফিয়ানদের আবার চাকরি? অবশ্য তোমার ভয় দেখে যে কোনো জায়গায় চাকরি পাওয়াটা জাস্ট 2 মিনিটের ব্যাপার। আর যদি অফিসের লোকজন জানে আমি তোমার ভাই, তাহলে ওর চেয়ার ছেড়ে বসতে দেবে। এত কথা বলিস কেন? যা বললাম তার উত্তর দে। ও হ্যাঁ ভাইয়া, দেখো। মাসুম নিলয়ের দিকে পত্রিকাটা বাড়িয়ে দেয়। সেখানে বাংলাদেশ প্রতিদিন পত্রিকাতে বড় বড় করে লেখা, উঠতি নেতার অপমৃত্যু। নিলয় পত্রিকাতে ছাপানো ছবিটার দিকে হাঁ করে তাকিয়ে থাকে। ছবিটা আরিফের, কিন্তু নিলয় সব চাইতে অবাক হয়ে আরিফের লাশের পাশে মাটিতে একটা চিহ্ন দেখতে পায়। সেটা স্পষ্ট না হলেও নিলয় চিত্রটিকে বেশ ভালো করেই চিনে ফেলেছে, কারণ মাটিতে আঁকা চিত্রটি নিলয়ের পরা মাস্কের ছবি। নিলয় খানিকটা অবাক চোখে তাকিয়ে থাকে সেদিকে। কি বলবে সে খুঁজে পাচ্ছে না। কেবল একটাই প্রশ্ন ওর মনে বারবার বাসা বাঁধছে, রাকিবকে ছাড়া নিলয় আর কোনো ক্রাইমেই জড়ায়নি। তাহলে কি হতে পারে যে কিনা ঠিক নিলয়ের মতোই এমন করে খুন করছে? নাফিস, তারপর আরিফ। আসল কথা হলো নিলয়ের সাথে যাদেরই ঝামেলা পাচ্ছে তাদেরকেই খুন করা হচ্ছে। কিন্তু কে সে? কে হবে? নিলয় প্রশ্নগুলো বিড়বিড় করে করতে লাগলো নিজের কাছেই। ঠিক এই সময় ফোনটা বেজে উঠল নিলয়ের। পকেট থেকে বের করেই দেখে রাফিক ভাইয়ের নাম্বার। তাড়াতাড়ি রিসিভ করে বলে, নিলয়, কেন করছো এসব? আরিফকে মারা উচিত হয়নি, ও আমারই লোক ছিল। ভাই, ওকে আমি মারিনি। কি বলছো এসব? তাহলে কে মেরেছে? জানি না ভাই। আচ্ছা, সাবধানে থাকো। নিলয় ফোন কেটে দেয়। বসা থেকে উঠে দাঁড়ায়। মাসুমের দিকে তাকাতেই নিলয় বলে, আমাদের মধ্যেই কেউ এটা করেছে। না ভাইয়া, খোঁজ নিয়েছি,
এটা সেই নতুন রাফিয়ানের কাজ হবে। কিন্তু আমি ছাড়া এমন কে আছে? এত সাহস কোথা থেকে পাচ্ছে? ভালো লাগছে না ভাইয়া। ছিল নীলাদ্রি, রহস্য হয়ে গেল আরেকজনকেও। কি থেকে যে কি হচ্ছে। আচ্ছা আমি দেখছি, ভার্সিটিতে যেতে হবে। কেন? নীলাদ্রিকে তো আমরা জানি, তাহলে চলো তুলে আনি। না, একমাত্র ওই আছে আমাকে নিহার কাছে পৌঁছে দিবে। তোরা খোঁজ নে কে এই নতুন রাফিয়ান, আর আমি খোঁজ নিই নিহা সেদিন কেন নীলাদ্রির প্রমাণগুলো দেয়নি। নিলয় কাঁধে ব্যাগ ঝুলিয়ে ইউনিভার্সিটিতে প্রবেশ করে। কিছু দূর আসার পর নিলয় শুনতে পায় কেউ তাকে ডাকছে। ওই মিস্টার আবির। নিলয় সেদিকে করে তাকায়, দেখে নিশি তাকে ইশারা করে ডাকছে। নিলয় ধীর পায়ে এগিয়ে যায়, মাথাটা নিচু করে দাঁড়ায় নিশির সামনে। কেমন আছো আবির? ভালো। গুড। আমাকে যে টিজ করতো সে মারা গেছে, এটা জানো? না তো, তোমার ভাইয়া হয়তো এমন করেছে। কি আর করবে, উনি ঠিকই করেছে। কেউ কি কখনো তার বোনের অসম্মানকে সহ্য করে? আরে গাধা, আমার ভাইয়া না, এটাকে মেরেছে একজন, কিন্তু সে কে মেরেছে আমি জানি। মানে? নিলয় কিছুটা অবাক হয়, কারণ নীলাদ্রি সব জানে। তাহলে কে মারতে পারে? নিলয় নিশির দিকে তাকিয়ে বলে, কে? দাঁড়াও দেখাচ্ছি, তার আগে বলো আমাকে কি তোমার বন্ধু বানাবে? তুমি কেন আমার বন্ধু হবে? জানি না, তবে তুমি খুব ইনোসেন্ট, তোমাকে সব বলা যায়। ও ওয়েট। নিলয় মনে মনে হাসে। ঠিক এমনই সুযোগ খুঁজছিল নিলয়, যাতে নীলাদ্রির খুব কাছে যেতে পারে, কিন্তু সে নিজেই নিলয়কে কাছে ডেকে নিয়েছে। নিলয় বিড়বিড় করে বলে, কে বলেছে নীলাদ্রি চালা? একদমই বোকা। খেলা তো এবার শুরু হবে। নিশি পকেট থেকে ফোন বের করে। তারপর কিছুক্ষণ ফোন টেপার পর নিলয়ের দিকে তাকিয়ে বলে, আচ্ছা তুমি নিলয়কে চেনো? নিশির মুখে প্রশ্নটা শুনে নিলয় কেসে দেয়। নিলয় ঠিক বোকার মতো চেয়ে আছে নিশির দিকে। নিশি নিলয়ের দিকে তাকিয়ে হেসে বলে, ও, তুমি কি করে জানবে? তুমি তো নতুন এসেছো। নিলয় হলো এই শহরের টপ মস্তান। কত পুলিশ বাহিনী ওর পিছনে পড়ে আছে, কিন্তু ওকে কেউ ধরতে পারছে না। কেন? আরে পাগল, নিলয় প্রতিটি কাজ করে অনেক ভেবে চিনতে, আর সে কোনো প্রমাণ রাখে না। আচ্ছা চলো হাঁটি। নিশি নামধারী মেয়েটি আবির নামধারী নিলয়কে নিয়ে হাঁটতে থাকে। নিলয় বেশ মুখিয়ে আছে অন্যের মুখ থেকে নিজের ব্যাপারে কথাগুলো জানতে। ফুচকা খাবে? নীলাদ্রির কথা শুনে নিলয় কেমন কেসে ওঠে। ফুচকা শব্দটা শুনে নিলয়ের নেহার কথা মনে পড়ে যায়। নেহার সাথে একদিন ফুচকা খেতে বের হয়েছিল নিলয়। সেদিন ফুচকা খেতে চেয়েছিল নেহা নিজেই, কিন্তু দোকানে গিয়ে নিলয় একাই 5 প্লেট ফুচকা খেয়ে ফেলে। নেহা হাবার মতো তাকিয়ে থাকে শুধু নিলয়ের দিকে। নিলয় একবার নেহার দিকে তাকিয়ে কেবল জিজ্ঞাসা করেছিল, কি হলো, খাচ্ছ না কেন? মুচকি হেসে বলে, কিছু না। নিলয়ের খাবার দিকে তাকিয়ে থাকে। এই কি হলো, চুপ কেন? নীলাদ্রির কথায় নিলয় বাস্তবে ফেরে। সামনে তাকিয়ে দেখে কখন যে সে ফুচকার দোকানে চলে এসেছে টেরই পায়নি। নীলাদ্রি ফুচকার অর্ডার দেয়, তারপর বলে, তোমাকে তখন না নিলয়ের কথা বলেছিলাম? এই দেখো, নিলয় সব কিছু আমার কাছে। নীলাদ্রি ফোন বের করে নিলয়ের হাতে দেয়। নিলয় চোখ বড় বড় করে ফোনের দিকে তাকিয়ে থাকে। নিলয়ের খুন করার সব কিছুই এই ফোনে আছে। নিলয় বেশ খানিকটা ঘাবড়ে যায়, কথা যেন বের হতে চাইছে না। নীলাদ্রি বলে, এই হচ্ছে নিলয়। আমি চাইলে ওকে এক্ষুনি সর্বোচ্চ শাস্তি দিতে পারি, কিন্তু কিন্তু কি? না থাক, এটা তোমাকে এখন বলবো না। তো এই নিলয় আবার খুন করছে। আমাকে যে টিজ করেছিল আরিফকে, সে মেরে দিয়েছে। কই না তো। মানে না মানে কিছু না। নিলয় একটু হলেই বলে দিয়েছিল সব, কিন্তু সে থেমে যায়। নীলাদ্রির দিকে তাকিয়ে নিলয় বলে, আরিফকে তো নিলয়কে মারতে দেখলাম না। আচ্ছা দাঁড়াও। নীলাদ্রি আর একটা ফুটেজ নিলয়কে দেখায়। সেখানে নিলয় স্পষ্ট দেখতে পায় নিলয়ের মতোই কেউ
একই রকমের কালো পোশাক পরে মুখে মাস্ক পরে খুনটা করেছে। নিলয় কিছু সময় বোবার মতো তাকিয়ে থাকে ফোনের দিকে, কারণ এটা নিলয় না, তা সে নিজেই ভালো করে জানে। কিন্তু কে সে, যে কিনা হুবহু নিলয়ের মতো করে এইসব করে বেড়াচ্ছে? তাহলে দেখেছো, সে আবার খুন করছে। হুম। কিন্তু আমিও দেখতে চাই সে কত দূর এগিয়ে যেতে পারে। কেন? তুমি তো পুলিশকে সব বলে দিতে পারতে। না, বলবো না। আমি চাই সে নিজেই এসব পথ ছেড়ে দিক। কিন্তু কেন? কারণটা তোমাকে এখন বলা যাবে না। আর একটা কথা, তোমাকে দেখতে মাঝে মাঝে একদম নিলয়ের মতো লাগে, কিন্তু তুমি আর নিলয়ের মধ্যে পার্থক্যটা কি জানো? ও ভয়ঙ্কর আর তুমি ইনোসেন্ট। ও। নিলয় চলে আসে। নিলয় এখন কি করবে বুঝতে পারছে না। চারিদিক কেমন যেন সব অন্যরকম লাগতে শুরু করেছে। সব কিছু থাকতেও যেন শূন্যতা। কেবল নেহা নেই। আচ্ছা, নেহা কি আমাকে সত্যিই ভালোবাসে? আমি কি তাকে দোষারোপ করব? চাইলেও তো নেহাকে এখনই খুঁজে বের করতে পারবো, কিন্তু কেন করছি না তাকে খোঁজার চেষ্টা? আমার মনে নেহার প্রতি ভালোবাসা না অভিমান জমে আছে বুঝতে পারছি না, বাট মাঝে মাঝে নেহার শূন্যতা আমাকে বেশ ভাবায়। নিলয় কথাগুলো বলতে বলতে হাঁটতে থাকে রাস্তার বাম পাশ দিয়ে। হাঁটতে হাঁটতে হঠাৎ নিলয় ডান পাশে কারো প্রতিচ্ছবি দেখতে পায়, আর সেটা যে নেহার, নিলয় তা বেশ ভালো করেই জানে। নিলয় যখনই তাকায় তখনই নেহা সেখান থেকে হেঁটে যেতে থাকে। নিলয় কয়েকবার ইশারাও করেনি। গাড়ি চলমান রাস্তা পার হতে নিলয়ের বেশ খানিকটা সময় লেগে যায়। যখন বিপরীত পাশে আসে, নেহাকে আর সে খুঁজে পায় না। নিলয় কিছুটা হতাশ হয়, বারবার চারপাশে চোখ বুলিয়ে নেয়, কিন্তু নেহাকে সে কোথাও খুঁজে পায় না। আর নেহা সে আড়ালে দাঁড়িয়ে থাকে, নিলয়ের দিকে তাকিয়ে থাকে। মনে মনে নেহা বলে, এখনো সময় হয়নি নিলয় তোমার সামনে আসার। যেদিন তুমি মন থেকে আমাকে খুঁজবে, আমি সেদিনই তোমার সামনে আসব। তারপর আবির, তোমাকে একটা কথা বলি। নিলয় নীলাদ্রির দিকে তাকায়। নীলাদ্রি আবিরের দিকে তাকিয়ে চোখ সরিয়ে নেয়। নিলয় জানে না নীলাদ্রি তাকে কি বলবে। নিলয় উত্তরের জন্য অপেক্ষা করে আছে। আবির, আমি একজনকে ভালোবাসি। নিলয় মুচকি হাসে। আজ ভালোবাসা দিবস। চারপাশ যেন কেমন নতুন ভাবে সেজেছে। কারণটা অবাক করা। ভালোবাসা দিবস ও বসন্ত উৎসব একই সাথে। নিলয় আর নীলাদ্রি পার্কে বসে আছে। নিলয় বলে, তা কে সে? আগে প্রমিস করো কাউকে বলবে না। না। নিলয়কে। মানে? মানে রাফিয়ান নিলয়কে। কি? অবাক হচ্ছ? অবাক হওয়ারই কথা। আমিও নিজের ওপর অবাক হয়েছি। হয়তো ভাবছো ওরকম একটা মানুষকে কিভাবে ভালোবাসলাম। আসলে প্রতিদিন ওর ওপর থিসিস করতে করতে ভালোবেসে ফেলেছি। আমি খোঁজ নিয়ে জেনেছি নিলয় এমনিতেই অনেক ভালো, কেবল মস্তানি করে বেড়ায়। আর ওর উপর প্রথম থেকে কেমন যেন দুর্বলতা আসে। যেদিন মিমি আপু আমাকে নিলয়ের সাথে মিট করাতে নিয়ে যায়, ও তুমি তো জানোই না মিমি আপুকে। মিমি নিলয়ের গার্লফ্রেন্ড। ওর তো গার্লফ্রেন্ড আছে তাহলে? আরে গাধা, মিমি মানে মিমি আপু, এখন ওর গার্লফ্রেন্ড নেই। ও, তার মানে তুমি নিলয়কে ভালোবাসবে বলে মিমের সাথে ব্রেকআপ করিয়ে দিয়েছো? নিলয়ের কথা শুনে নীলাদ্রি রাগী দৃষ্টিতে তাকায়। নিলয় মনে মনে হাসে, কিন্তু অবাক হচ্ছে নীলাদ্রি কেন তাকে ভালোবাসবে সেটা ভেবে। আর নিলয় যে এমন কিছু হবে তা কখনোই কল্পনা করেনি। সব যেন কল্পনার বাইরে চলে যাচ্ছে। নীলাদ্রি রাগী মুখে বলে, হো আবির, মিমি আপু ছিল পুলিশ, তাই নিলয়কে মিমি আপু মেরে ফেলতে চেয়েছিল, কিন্তু নিলয় মরেনি। পরে মিমি আপুকে নিলয় মেরে দেয়। বেশ করেছো। তা বেশ করেছে। আমিও ভেবে দেখলাম নিলয় ঠিকই করেছে। মিমি আপু আমার কাজিন হলেও আমি বলবো ঠিক করেছে নিলয়, কারণ বেইমান করে মারার কি দরকার ছিল, ভালোবেসে বোঝাতে পারতো। আর আসল কথা, মিমি তো নিলয়কে ভালোই বাসেনি,
প্রতিদিন নিলয়কে দেখতাম আমি, ফোনে দেখতাম, সরাসরি দেখতাম, কিন্তু গাধাটা কি করলো, নেহাকে বিয়ে করে ফেললো। এই তুমি নেহাকে চেনো? হুম। মানে না মানে চিনি না। কে নেহা? নেহা হলো নিলয়ের বর্তমান বউ। কি? ছেলেটা তো দেখি খুব লুচ্চু, এত বউ থাকে কেন? আবির চুপ। নেহা ওর সাথে বেইমানি করে ফেলে। এখন নিলয় সিঙ্গেল, তাই ভাবছি ওর সাথে আমি দেখা করব আর বলবো আমার কথা। নিলয় আমাকে চেনে, সেই মজা হবে প্রথমে। হুম। নিলয় তোমাকে চিনে না নাকি তুমি নিলয়কে চিনো না? তবে নিলয়ের কাছে এখন সবটা ক্লিয়ার। একদিন মিমির সাথে নিলয় দেখা করতে আসে। নিলয় সেদিন দেখা করবার আগেই জানতো কেউ একজন মিমির সাথে দেখা করতে আসবে, কিন্তু যখন নিলয় আসে মিমির সাথে কেউ ছিল না। নিলয় জানতে পারে মেয়েটি এখনো এসে পৌঁছায়নি। একসময় নিলয় চলে আসে, কিন্তু নীলাদ্রি সেদিন গিয়েছিল মিমির সাথে। সে একটা ছেলেকে দেখে, কিন্তু নীলাদ্রি সে সময় তাদের সামনে আসেনি। তবে দূর থেকে ওদের দেখে নীলাদ্রি চলে আসে। নিলয় নীলাদ্রির দিকে তাকিয়ে প্রশ্ন করে, তুমি নিলয়কে ভালোবাসো কেন? আরে গাধা, ভালোবাসা কি ব্যাখ্যা করা যায়? তবুও সে তো একজন খারাপ লোক, তাকে ছাড়া তুমি আরো ভালো কাউকে পাবে। আসলে কি জানো আবির, নীলাকে ভালোবাসি, ওর ভালো দিক খারাপ দিক সব কিছুকেই। কিন্তু ও নিয়াকে ভালোবাসে। না, বাসে না। নেহা এখানে নেই, নেহাকে ওর থেকে সরানোর প্ল্যান করে সাকসেস হয়েছি। মানে? একদিন নিলয়কে পুলিশ ধরে, তবে সেই পুলিশ ছিল নেহা। প্রমাণগুলো ছিল আমার কাছে, সব নেহাকে দেব বলেছিলাম, আর তাই সে নিলয়কে ধরে ফেলে। এরপর আমি সেই প্রমাণ তাকে দিইনি। আমি চাইছিলাম নিলয় নেহাকে ভুল বুঝুক। যাই হোক, নিলয়কে এখন কেবল আমার মনের কথা বলতে হবে। এইসব কিছু যদি নিলয় জানে তোমাকে ভালোবাসবে তো? আমি তাকে বোঝাবো। ব্ল্যাকমেলও করতে পারো। না আবির, ওকে ভয় দেখানোর জন্য করা যায়, কিন্তু ভালোবাসার জন্য ব্ল্যাকমেল করতে পারবো না। নিলয় কোনো কথা বলে না। কি বলবে সে? আর কিছু খুঁজেও পাচ্ছে না বলার মতো। ভালোবাসা আর প্রথম ফাগুনের দিন নেহাকে নিয়ে অনেকখানি বাস্তবতায় স্বপ্ন দেখেছিল নিলয়, কিন্তু সে আর নেই। তাকে ঘিরেই যেন নিলয়ের সব শূন্যতা। যখন বাড়ি থেকে বের হয় নিলয়, তখনই নীলাদ্রি এসে নিলয়কে পার্কে নিয়ে চলে আসে। আর এসেই নিলয় সব কিছু জানতে পারে। নিলয়ের কাছে এখন সব রহস্যের সমাধান আছে। নীলাদ্রি কেন তাকে এতদিন পুলিশের হাতে তুলে দেয়নি? সব প্রমাণ নীলাদ্রির হাতে থাকা সত্ত্বেও সে পুলিশ বা তার ভাইয়াকে কিছুই বলেনি, নেহাকে প্রমাণ দেয়নি। এর কারণ নীলাদ্রি নিলয়কে ভালোবাসে, আর নিলয় নীলাদ্রির দিকে তাকিয়ে মুচকি হাসে। তাহলে নিলয়ের সাথে দেখা করো। করব। নিলয়ে কোনো কথা বলে না আর। বসা থেকে উঠে দাঁড়ায়। কেমন যেন লাগছে ওর। পার্ক থেকে বের হতেই নীলাদ্রি নিলয়ের পেছন পেছন চলে আসে। সকালে নিলয় ঘুমাচ্ছে। ফোনটা বেশ কড়াভাবেই ভাইব্রেট করে উঠল। নিলয় স্ক্রিনে তাকিয়ে দেখে নীলাদ্রির ফোন। নিলয় রিসিভ করতেই ওপাশ থেকে বলে ওঠে, আমি শরীফ বলছি, নীলাদ্রির ভাই। প্লিজ আবির, তুমি একটু হসপিটালে আসো। নীলাদ্রিকে কে বা কারা গুলি করেছে হাতে। এখন সুস্থ, কিন্তু ও বারবার তোমার কথা বলছে। প্লিজ আসো একটু। ওকে ভাইয়া, কোন হসপিটাল? আচ্ছা। নিলয় রুম থেকে বের হয়। মাসুম, রাফাত আর সিয়ামকে ডাক দেয়। সবাই এসে হাজির। নিলয়ের মুখে চিন্তার ছাপ বেশ স্পষ্ট। মাসুম প্রশ্ন করে, কি হয়েছে ভাইয়া? মনে হচ্ছে একটা রহস্য উদ্ঘাটন করতে পেরেছি। কে সেটা? নাফিস আর আরিফকে যে খুন করেছে তার রহস্য, মানে সে কে আমি জেনে গিয়েছি। মানে কে? কিভাবে জানলে? সেটা আপাতত এখন প্রকাশ করছি না, তবে শিওর হয়ে নিই, তারপর বলবো। তবে এটা জেনেছি নীলাদ্রির কাছ থেকে। সে কেন সেদিন নীলাদ্রির ভিডিওগুলো নেহাকে কেন দেয়নি? কেন? কারণটা হলো নীলাদ্রি আমাকে ভালোবাসে। কি কি বলো?
আচ্ছা থাক, আমি একটু আসছি। কোথায় যাচ্ছ? হসপিটালে। কেন? নীলাদ্রিকে দেখতে। তোরা থাক, সবটাই এসে বলবো। নিলয় বাড়ি থেকে বের হয় নতুন গেট আপ নিয়ে। নতুন জায়গা, নতুনভাবে সে সবার সামনে এখন পরিচিত। চোখে মোটা ফ্রেমের চশমা পরা, কাঁধে ব্যাগ ঝুলিয়ে নিয়ে নিলয় হসপিটালের উদ্দেশ্যে বের হয়। একসময় পৌঁছেও যায় নিলয়। হসপিটালের চারপাশটা পুলিশের ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। নিলয় বোকা দৃষ্টিতে সব দিকে তাকিয়ে সামনে এগিয়ে যায়। হসপিটালে প্রবেশ করতেই দরজার কাছে পুলিশগুলো নিলয়কে আটকে সার্চ করার প্রস্তুতি নেয়। তখনই একজন পুলিশের ফোন বেজে ওঠে। পুলিশ ফোনটা কানে ধরতেই বলে, ওকে স্যার, আচ্ছা স্যার। তারপর ফোনটা রেখে দেয় অফিসার। নিলয়ের দিকে তাকিয়ে একটা ভদ্রতার হাসি দিয়ে বলে, ওকে, আপনি যান। স্যার আপনাকে 27 নম্বর কেবিনে যেতে বললেন। নিলয় কোনো কথা বলে না, সোজা ভেতরে প্রবেশ করে। হসপিটালে তেমন কোনো লোক নেই বললেই চলে। ডক্টর আর অন্য লোকেদের বাদ দিয়ে প্রশাসনের লোকেরাই বেশি আছে। হাতে আর কোমরে পিস্তল রাইফেল নিয়ে পাইচারি করছে তারা। নিলয় সোজা দ্বিতীয় করিডোরে উঠে পড়ে। খুঁজতে খুঁজতে 27 নম্বর কেবিনের সামনে চলে আসে। কেবিনের সামনে প্রেস আর সিআইডি অফিসার দাঁড়িয়ে রয়েছে। নিলয় কেবিনের সামনে এসে দাঁড়ায়। আর একবার চেক করতে যাবে, তখনই শরীফ সাহেব বলে, চেক করার দরকার নেই, আবির ভিতরে আসো। নিলয় ভেতরে প্রবেশ করে। বেডের লোহার সাথে বালিশে হেলান দিয়ে আধা শোয়া হয়ে আছে নীলাদ্রি। বয়স্ক একজন লোক পাশে বসে আছে চেয়ার নিয়ে। নীলাদ্রির হাত ধরে লোকটা বলছে। কথাটা উনি নীলাদ্রির দিকে তাকিয়েই বলেছিল, কিন্তু নীলাদ্রি তাকিয়েছিল সদ্য রুমে প্রবেশ করা মোটা ফ্রেমের চশমা চোখে দেওয়া ছেলেটার দিকে। লোকটা নীলাদ্রির দৃষ্টি খেয়াল করে পেছনে তাকায়, দেখে একটা চিকন হাবাগোবা টাইপ একটা ছেলে দাঁড়িয়ে আছে। পাশেই শরীফ সাহেব দাঁড়িয়ে বললেন, বাবা, এই হলো আবির, নীলাদ্রির বন্ধু। বাবা চলো বাইরে যাই, ওরা কথা বলুক। শরীফ সাহেব নীলাদ্রির দিকে তাকিয়ে মুচকি হাসল। তারপর তার বাবাকে নিয়ে বাইরে চলে গেলেন। বের হওয়ার আগে শরীফ সাহেব দরজাটা আটকে দিয়ে গেলেন। নিলয় কেবল বোকার মতো সবকিছু দেখতে থাকে। দাঁড়িয়েই কি থাকবে, বসবে না? নিলয় সেই চেয়ারটা টেনে বসে পড়ে। নীলাদ্রি নিলয়ের দিকে তাকিয়ে মুচকি এক হাসি দেয়। নিলয়ও তার প্রত্যুত্তরে হেসে দেয়। নিলয় কিছু বলতে যাবে, তার আগে নীলাদ্রি বলে, আমাকে নিলয় গুলি করেছে। মানে? না মানে নিলয়ের মতোই একজন। নিলয়ের সেই ড্রেস আপ, কালো মাস্ক। কেবল নিলয়ের মনে একটু মায়া থাকে, আর এই খুনিটার মনে কোনো মায়া নেই। আসলে দুটো কথা বলল, কিছু বোঝার আগেই গুলি চালালো। ভাগ্যিস সরে গিয়েছিলাম, তাই তো হাতে এসে লাগলো। আর সাথে সাথেই ভাইয়া চলে এসেছিল, সে পালায়, আর আমি হসপিটালে। নিলয় বেশ অবাক হয়। এরকম অবস্থাতে কেউ হাসতে পারে নিলয়ের জানা ছিল না। নিলয় কেবল কিছুটা বিরক্তিকর দৃষ্টিতে তাকিয়ে নীলাদ্রিকে বলল, কি কথা বলেছিলি? আর কে সে? কি বলেছিল শুনতে চাও? বলবো? বলো। বলেছিল নিলয় শুধু আমার, আমি যেন ওর থেকে দূরে থাকি সবসময়। নিলয় চুপ হয়ে যায়। মনে মনে নিলয় যেই সন্দেহটা করেছিল ঠিক সেইটাই হয়েছে। যা ভাবছিল তাই হয়েছে। খুনিটা নিলয়কে চেনে। নিলয় তা আগেই আন্দাজ করেছিল, এবং খুনিটা যে কি নিলয় আজ সকালেই ঘুম থেকে উঠে আন্দাজ করে ফেলেছিল। তবে নীলাদ্রি থেকে শুনে নিলয় বেশ ভালোভাবেই শিওর হয়ে গিয়েছে আসল খুনিটা কে। নিলয় আবারও কিছু বলতে যাবে, তখনই নীলাদ্রি আধা শোয়া থেকে একদম সোজা হয়ে বসে পড়ে। তারপর বলে, কাছের দিকে সরে আসো। আমি জ্ঞান ফেরার পর একটা কথা বারবার ভেবেছি, আমি কিভাবে নিলয় থেকে দূরে থাকবো, কারণ আমি তো নিলয়কে কখনো কিছু বলিই নি এই ব্যাপারে। ঠিক তখনই মাথায় আসে, আমি তো প্রায় সারাক্ষণ তোমার সাথেই থাকি, তাই না? আবির মানে নিলয় সাহেব। নিলয় বসা থেকে উঠে দাঁড়ায়।
চোখ দুটো বড় করে নিলয় নীলাদ্রির দিকে তাকায়। নিলয়ের মুখের ভাব দেখে নীলাদ্রি হেসে ওঠে চড়ে। নিলয় কি বলবে বা করবেই বা কি তাই খুঁজে পাচ্ছে না। নীলাদ্রি তাকে চিনে ফেলেছে। তাহলে কি সে এখান থেকে পালিয়ে যাবে? না, সেটা সম্ভব নয়। হয়তো নীলাদ্রিই বলে রেখেছে আমি আসল কালপ্রিট। নীলাদ্রি মুচকি হেসে বলে, বসো নিলয়, আমি তোমাকে আজকের দিনের আগেও চিনতে পারিনি। যদি না ও আমাকে মারার চেষ্টা না করতো। কি বোকা আমি, তোমাকে খুঁজে বেড়াচ্ছি আমি, অথচ তুমি আমার সাথেই সবটা সময় থেকেছো। অথচ আব্বু বলে আমি নাকি অনেক বুদ্ধিমতী। নিলয় কোনো কথা বলে না। কেমন যেন বেশ গভীর ইতস্তত বোধ নিয়ে নিলয়কে আটকে ধরে রেখেছে। নিলয় এমন অবস্থাতে পড়বে কখনোই ভাবতে পারেনি। নীলাদ্রির দিকে তাকায় নিলয়। নীলাদ্রি হেসে দিয়ে বলে, ভয় পাচ্ছ? ভয় পাওয়ার কিচ্ছু নেই। তোমার বিরুদ্ধে না কোনো প্রমাণ আছে, না কোনো সাক্ষী আছে। নিলয় অবাক হয়ে তাকায়। নীলাদ্রি নামের মেয়েটা আসলেই রহস্যময়ী। নিলয় তা এখন বেশ বুঝতে পেরেছে। কিন্তু নিলয়ের ঠিক প্রত্যক্ষ রূপ যেন সব কিছু একদম শান্তভাবেই বলে চলেছে। নিলয় কিছু বলতেই তার আগেই নীলাদ্রি বলে ওঠে, মিস্টার রাফিয়ান, তুমি লাইফে যতটা না মানুষকে অবাক করেছো, তার থেকেও মানুষগুলো তোমাকে বেশি অবাক করেছে। তার মধ্যে আমিও পড়ি, তাই না? মিমি আপু তোমাকে অবাক করেছিল, আফরিন অবাক করেছিল, রাকিব ভাইয়া অবাক করেছিল, আর বড় অবাক করেছিল নেহা, তাই না? নাকি আমি তোমাকে অবাক করেছি? কোনটা? নিলয় কিছু বলে না, মাথাটা নিচু করে নেয়। শান্ত মস্তিষ্কের মুখ মানুষটা কেমন যেন চুপসে বোবা হয়ে গেছে। অনেক কিছুই বলতে চেয়েও আজ নিলয় বলতে পারছে না। সব কিছু যেন গুলিয়ে যাচ্ছে তার। নিলয়কে অবাক করে দিয়ে নীলাদ্রি বলে ওঠে, তোমার বিরুদ্ধে সব প্রমাণ আমি নষ্ট করে দিয়েছি অনেক আগেই। তাহলে কি দাঁড়ালো? তোমার বিরুদ্ধে না কোনো প্রমাণ, না কোনো সাক্ষী আছে। তোমার ব্যাপারে আমার ভাইয়া বা বাবা কেউ জানে না। তুমি তাদের কাছে আবিরই আছো। এখন বলো, তোমার কি বলার আছে? নিলয় নীলাদ্রির দিকে অব্যক্ত চাহনি নিয়ে তাকিয়ে রয়েছে। নিলয়ের মনে এখন একটা প্রশ্ন এসে ভর করেছে। তবে কি রাফিয়ান আসলেই নতুন কিছু পড়তে চলেছে? তারপর সাদা রঙের বাতির দিকে একবার তাকায় নিলয়। পুরো ঘরটা সাদা আলোতে ভরে আছে। বড় ঘরটায় চারপাশে নিলয় একবার চোখ বুলিয়ে নেয়। বেশ ভিআইপি রুম একটা অবশ্য। স্পেশাল রোগীদের জন্য রুমগুলো বানানো। রুমের ওপরের দিকে কোণাতে একটি সিসিটিভি ক্যামেরা লাগানো আছে। নিলয় সেখান থেকে চোখ সরিয়ে সামনে থাকা বিছানায় বসা নীলাদ্রির দিকে তাকায়। নীলাদ্রি নিলয়ের দিকে তাকিয়ে আছে। নিলয় বলে, সব প্রমাণ কেন নষ্ট করে দিয়েছো? বোকার মতো প্রশ্ন করো না নিলয়। হুম কারণটা তুমি ভালো করেই জানো। হুম আর এটাও জানো তোমার জন্যই গুলি খেয়েছি। আমার জন্য? তা নয় তো কি? নিলয় জানে তাকে গুলিটা কে করেছে, কিন্তু এখানে নিলয়ের কোনো হাত নেই। নিলয় নিজেই অবাক হয়েছে এভাবেই সে এমনটা করতে পারে। নীলাদ্রি বলে, তোমার জন্য নেহা আমাকে গুলি করেছে, এটা তুমি জানো, কিন্তু বিশ্বাস করতে পারছো না, তাই তো? নিলয়ের বুকটা ধক করে ওঠে। নেহা নামটা যেন নিলয়ের বুকের মাঝখানে এসে লাগে। মস্তিষ্কে যেন নেহাকে খোঁজার ইচ্ছে মনের মাঝে এসে জাগিয়ে দিচ্ছে। নীলাদ্রি আবার বলে ওঠে, নাফিজ আরিফকে নেহা নিজেই মারে। প্রথমে ভেবেছিলাম এটা তুমি, পরে জেনেছি এটা তুমি নও, অন্য কেউ। কারণ নিলয় মেরে কখনো মাস্কের ছবি আঁকিয়ে যেত না, আরও খুন করার পর মাস্কের ছবি এঁকে যেত। এটাই পার্থক্য। কারণ সে তোমাকে মেসেজ দিতে চেয়েছিল বলেই এমন করেছিল, আর সেটা কেবল নেহাই করতে পারে, কিন্তু আমি না। তোমার ব্যাপারে পুলিশকে কিচ্ছু বলবো না, পুলিশের হাতে তোমাকে তুলে দেব। কারণটা একদমই সোজা, আমি তোমাকে ভালোবাসি। নিলয় চুপ হয়ে বসে আছে। নিলয় যা ভেবেছিল একদমই তাই হলো। নেহাই সব কিছু করেছে।
নিয়াকে খুঁজেই বের করতে হবে আমার। নিলয় মনে মনে কথাটা বলে, তারপর উঠে দাঁড়ায়। নীলাদ্রি বলে, চলে যাচ্ছ? আচ্ছা যাও, তবে নদীর পাড়ে যাবে না। নেহাকে প্রায়শই সেখানে দেখা যায়। নিলয় কোনো কথা বলে না, কাঁধে ব্যাগটা তুলে নেয়। কেবিন থেকে বের হয়ে চোখ থেকে চশমাটা ছুঁড়ে ফেলে ফ্লোরে। তারপর পকেট থেকে ফোন বের করে মাসুম, সিয়াম আর রাফাতকে কল দেয়। গাড়ি নিয়ে আসার জন্য বলা হয় তাকে। নিলয় ফোন পকেটে রাখতে যাবে, তখনই বেজে ওঠে সেটা। তাকিয়ে দেখে নীলাদ্রির কল। বলো। এক্ষুনি যাও, নেহা ওখানেই আছে। তবে এটা ভেবো না তোমাদেরকে আমি সাহায্য করছি। ভালোবাসা আর প্রিয় জিনিসকে কখনো ভাগ দিতে চাই না। তোমাকে ভালোবেসে আমি ঠিকই আমার করে নেব। নিলয়ের মাথাটা কেমন যেন চক্কর দিয়ে ওঠে। নীলাদ্রি নামের মেয়েটাকে নিলয় যতটা না বোকা ভেবেছিল, সে ঠিক ততটা বোকা নয়। নীলাদ্রি আসলেই অনেক চালাক। নিলয় রুম থেকে বেরিয়ে আর দাঁড়ায় না, সোজা বাইরে চলে আসে। হসপিটালের বাইরের বড় রাস্তায় নিলয়ের কালো রঙের গাড়িটা পার্ক করা। নিলয় বেশ জোরে হেঁটে গাড়ির কাছে আসে। মাসুম, রাফাত আর সিয়াম গাড়ির সামনেই দাঁড়িয়েছিল। নিলয় কাঁধ থেকে ব্যাগটা ছুঁড়ে ফেলে গাড়ির মধ্যে। তারপর ড্রাইভিং সিটে বসে ও। সবাই গাড়িতে উঠে বসে। নিলয় গাড়ি স্টার্ট দেয়, একটানে চলে আসে খুবই পরিচিত নদীর কাছে। নদী থেকে অনেকটা দূরে নিলয় গাড়ি থামায়। গাড়ি থেকে বের হয় ও। ভাইয়া কি হয়েছে? গাড়িতে থাকাকালীন কোনো কথা বলনি, কি হয়েছে আমাদেরকে বলো। নিলয় কিছু বলে না, বেশ জোরে হেঁটেই নদীর পাশে এসে দাঁড়ায়। পরিচিত আর প্রিয় সেই গাছটার নিচে তাকায়, কিন্তু কাউকে দেখতে পায় না ও। নিলয়ের চোখে মুখে উদ্বিগ্নের ভাব মাসুম, রাফাত আর সিয়াম বেশ ভালো করেই লক্ষ্য করেছে, কিন্তু কেউ কোনো কথা বলছে না। নিলয় আগে পিছে সব জায়গায় চোখ বুলিয়ে নিল, কিন্তু নিলয় কাউকে দেখতে পেল না। নিলয় ধপ করে গাছের নিচে এসে পড়ে। নদীর শান্ত পানির দিকে তাকিয়ে কেবল নেহার কথাই ভেবে চলেছে। ভাইয়া ওদিকে। মাসুমের কথা শুনে নিলয় প্রথমে মাসুমের দিকে তাকায়। মাসুম আঙুল উঁচিয়ে নিলয়কে বলে সেদিকে তাকাতে। নদীর পাড়ের কাশবনের দিকে মাসুমের আঙুলের ইশারা দেয়। নিলয় সেদিকে তাকায়। কেউ একজন চুলগুলো খোলা রেখে উল্টো দিকে ফিরে হাতে খরগোশ নিয়ে দাঁড়িয়ে আছে। নিলয় সেদিকে তাকিয়ে দৌড়ে কাছে যায়। নিলয় কি বলবে খুঁজে পাচ্ছে না। মেয়েটি পিছনে ঘুরে তাকায়। নিলয়ের চোখ যেন বিশ্বাস করতে পারছে না। সামনে কে দাঁড়িয়ে আছে কিচ্ছু সে বুঝতে পারছে না। নিলয় চোখ বড় বড় করে অজান্তেই বলে উঠল, নেহা। সামনে দাঁড়িয়ে থাকা মেয়েটি গম্ভীর দৃষ্টিতে তাকিয়ে রইল কিছু সময় নিলয়ের দিকে। তারপর কখন যে সে কান্না করে দিল মেয়েটি তা বুঝতেই পারেনি। নিলয়ের সামনে দাঁড়িয়ে থাকা মেয়েটি নেহাই। নেহা নিলয়ের দিকে তাকিয়ে দেখে নিলয় কান্না করছে। নিলয় কিছু বলতে যাবে, তখনই নেহা এসে নিলয়কে জড়িয়ে ধরল। নিলয় কেবল খরগোশ বাচ্চাটার দিকে তাকিয়ে রইল। ঠিক তখনই নিলয়কে অবাক করে দিয়ে বেশ বড় রকমের ঘটনা ঘটে। নেহাকে নিলয় চোখ বন্ধ করে জড়িয়ে নেয়। নেহা নিলয়ের বুকে মাথা রেখে কান্না করছে। নিলয় যখন চোখ খোলে তখনই দেখে চারপাশে পুলিশ দাঁড়িয়ে আছে। নিলয় নেহাকে টান দিয়ে ছাড়িয়ে নেয়। অবাক চোখে নিলয় নেহার দিকে তাকিয়ে আছে। নিলয়ের চোখে নেহার প্রতি রাগের প্রতিচ্ছবি আবার দেখতে পায়। নেহা চোখ নামিয়ে নেয় নিলয়ের থেকে। নিলয় কিছু বলতে যাবে, তখনই নিলয় শুনতে পায়, মজার খেলা রাফিয়ান, বুদ্ধিমানদের খেলা মাইন্ড গেম একটা। এই খেলাতে যে যত বেশি মাইন্ড গেম খেলতে পারবে সেই জিতবে। আর আমি কখনো হারতে শিখিনি। তবে এই খেলাতে আমি প্রথম আসতে চাইনি, আমাকে ইনভলভ করেছো তোমরা নিজেরাই। আর এখন এই খেলাতে তোমাদের থেকেও বেশি এগিয়ে, তাই না রাফিয়ান? নিলয় ঘুরে তাকায়। নেহাও সেদিকে তাকায়। দুজনের চোখ অবাক হয়ে সামনে দাঁড়িয়ে থাকা মানুষটার দিকে তাকিয়ে আছে।
সামনে দাঁড়িয়ে থাকা মানুষটা নীলাদ্রি, আর সেই পুলিশ এনে এমন করছে। নিলয় প্রথমে ভেবেছিল নেহা আবার তার সাথে এমন করছে, কিন্তু এখন মনে হচ্ছে নেহা নয়, সবটাই নীলাদ্রির প্ল্যান। নীলাদ্রি বেশ জোরেই হেসে ওঠে। নিলয়ের দিকে তাকিয়ে মুচকি হাসি দিয়ে ধীর পায়ে এগিয়ে আসে কাছে। নিলয়ের চারিদিক একবার ঘুরতে ঘুরতে বলল, তুমি জীবনে অনেক অবাক হয়েছ, তাই না? আসলে তোমার মাস্তানের থেকে অবাক হওয়ার বিষয়টা অনেক বেশি। চারপাশে দেখো, পুলিশ পিস্তল তাক করে দাঁড়িয়ে আছে। তুমি চাইলেও স্নাইপার ব্যবহার করে কিছুই করতে পারবে না। আরে আরে, ওয়েট ওয়েট। নীলাদ্রি নিজেই কথা বলে আবার নিজেই থেমে যায়। নেহা আর নিলয়ে কেবল হাবার মতো তাকিয়ে থাকে নীলাদ্রির দিকে। নীলাদ্রির কথা থামিয়ে নিলয়ের হাত ধরে বলে, অফিসার, অ্যারেস্ট হিম। নিলয় অবাক হয়ে যায়। নীলাদ্রির দিকে তাকায় নিলয়, নেহা তাকায় নিলয়ের দিকে। নীলাদ্রি হাসে। নিলয় কখনো ভাবতেই পারেনি এমন হবে। পুলিশ নেহার দিকে এগিয়ে আসতেই নিলয় বলে ওঠে, নীলাদ্রি, এসব কি হচ্ছে? কেউ ওর হাত করা পড়াতে পারবে না? কি করেছে ও? সরি নিলয়। আরিফ, নাফিজকে আর আমাকে খুনের চেষ্টা করার অপরাধে ওকে গ্রেফতার করা হচ্ছে। প্রমাণ আর সাক্ষী সবই আছে মিস নেহা। নেহা নিলয়ের দিকে তাকায়। নেহা মনে মনে ভাবছে, এই বুঝি নিলয় সবকিছু তছনছ করে আমাকে এখান থেকে নিয়ে অনেক দূরে চলে যাবে। কি হলো নিলয়, দাঁড়িয়ে আছো কেন? প্লিজ কিছু করো, আমি তোমার সাথে থাকতে চাই। কিন্তু নিলয় সব কিছু শুনতে পায় না। তবুও নিলয় পকেট থেকে ফোন বের করতে নীলাদ্রি বলে, কোনো কাজ হবে না মিস্টার রাফিয়ান। নিলয়ের হাটকে ধরতে আসলাম, সব ব্যবস্থা না করে কি আসা যায়? তোমার লোক এখানে আসার সাথে সাথে বাঁচতে পারবে না, তুমি যতই চেষ্টা করো না কেন। নেহা আর তোমার হবে না, আমি আর তুমি থাকবো সারা জীবন। আর নেহা, অফিসার। নেহাকে নিয়ে চলে যায় পুলিশ। নীলাদ্রি নিলয়ের দিকে তাকায় মিষ্টি চাহনি দিয়ে। নিলয়ের চোখে নীলাদ্রি বেশ ভালো করে রাগের দূরদর্শিতা দেখতে পেয়েছে। নীলাদ্রি বলে, কি করব বলো? তোমাকে নিজের করে পেতে নেহা নামের কাঁটাটাকে তুলে তো ফেলতেই হতো। বেচারা নেহা তোমার জন্য খুনগুলো করলো। ও চেয়েছিল তোমার মতো হতে, যাতে তোমার আর ওর মাঝে কোনো তফাৎ না থাকে। সে চেয়েছিল হয় দুজনে বাঁচবে একসাথে, না হয় দুজনে জেলে গিয়ে একসাথে থাকবে। কিন্তু আমি থাকতে সেটা হবে না। আসি, আগামী 3 দিন পর ওকে কোর্টে চালান করে দিয়ে সব সমস্যা শেষ করে দেব। এরপর তুমি শুধুই আমার। নীলাদ্রি এই কথাগুলো বলে চলে যায়। নেহাকে নিয়ে যখন গাড়িতে উঠতে যাবে, নেহা পেছন ফিরে তাকায়। নিলয় সেদিকে তাকিয়ে আছে। নেহার চোখের দিকে চোখ যায় নিলয়ের। দূর থেকেই নিলয় নেহার চোখে ভালোবাসার অশ্রু খেয়াল করেছে। নেহাকে নিয়ে চলে যায় ওরা। নিলয় হাঁটু মুড়ে বসে পড়ে কাশফুলের বাগানে। মাসুম, রাফাত আর সিয়াম দৌড়ে আসতে থাকে। নিলয় জোরে চিৎকার করে ওঠে। নিলয়ের চিৎকার শুনে পাখিরাও যেন ছুটে পালাতে থাকে। মাসুম এসে কয়েকবার নিলয়কে ডাকে, কিন্তু নিলয় সেদিকে কোনো খেয়ালই করেনি। নিলয় চিৎকার করে কাঁদতে থাকে। আজ রাতে নেহাকে নিয়ে কোর্টে যাবে নীলাদ্রি ও তার ভাই শরীফ চৌধুরী। নীলাদ্রি আজ সারাদিনই বেশ উত্তেজিত। নীলাদ্রির পথে আর কোনো বাধা নেই। যদি নিলয় তাকে ভালো না বাসে, তবে সে নিলয়কে ব্ল্যাকমেল করবে। সব কিছু ভেবেই রেখেছে নীলাদ্রি, কেবল একটা সঠিক সময়ের অপেক্ষা। আর নীলাদ্রি জানে সেই সঠিক সময়টা আজকের পরই হবে। মনে মনে নীলাদ্রি বেশ খুশি। রাত তখন 8টা বেজে গেছে। থানা থেকে কয়েকটা গাড়িতে বেশ গাদাখানেক পুলিশ বের হলো, সাথে সিআইডি টিমও। মেন রাস্তায় আসে এক এক করে গাড়িগুলো। সবার সামনে নীলাদ্রি আর শরীফ চৌধুরীর গাড়ি আসে। নীলাদ্রি চাইছে শেষ অবধি নেহার চেহারাটা দেখতে কেমন হয়, তাই ছোট বোনের আবদার পূরণে শরীফ চৌধুরীও এসেছে। ওদের পেছনে সিআইডি অফিসার
আর একটা গাড়ি নিয়ে আসে। তারপর দুটো পুলিশ ভর্তি জিপও আসে। তারপরে পুলিশের পিছনের ভ্যানে নেহা ও তাতে আরও পুলিশ। তারপর আরও 4 গাড়ি পেছনে পুলিশ আসতে থাকে। এত পুলিশ কেন মোতায়েন করা হয়েছে পুলিশরাও জানে না, তবে সবকিছু নীলাদ্রির নির্দেশ। মেন রাস্তায় শাঁ শাঁ করে গাড়িগুলো পরপর চলছে। বড় চত্বর বাজার পার করেও জনাহীন জায়গায় আসে গাড়িগুলো। ফাঁকা রাস্তা, আকাশ হতে ঝিরঝির করে বৃষ্টি পড়ছে। পিচ ঢালা রাস্তা গাড়ির হলদে আলোতে বেশ কালো দেখাচ্ছে। হঠাৎ সামনের গাড়িটা ব্রেক করে থেমে যায়, সেই সাথে পরপর পিছনের গাড়িগুলোও থেমে যায়। হলদে আলোতে স্পষ্ট নীলাদ্রি দেখতে পায় কেউ একজন বড় কালোর রেইনকোট পরে রয়েছে, মুখে কালো মাস্ক, মাথায় কোটের বড় টুপি পরা। ডান হাতে একটা পিস্তল রেখে রাস্তার মাঝখানে বাইকটাকে আড়াআড়িভাবে দাঁড় করিয়ে রেখেছে। মাথাটা নিচু করে বৃষ্টিতে ভিজছে যেন। শরীফ সাহেব জোরে হর্ন বাজাতে থাকলো কয়েকবার, কিন্তু কালো আগন্তুকের কোনো খেয়ালই নেই। মাথা নিচু করে এক পা মেলে বাইকের সাথে হেলান দিয়ে পিচ ঢালা রাস্তায় বসে আছে। ডান পা মুড়ে বসে ডান হাতে পিস্তল নিয়ে অস্থিরভাবে বসে আছে আগন্তুক। শরীফ সাহেব পকেট থেকে ফোন বের করে কল দিয়ে কোনো এক পুলিশ অফিসারকে বলে, দেখো তো নেমে কি সমস্যা, সামনে কেউ বসে আছে, তবে সাবধান, হাতে পিস্তল আছে কিন্তু। একজন পুলিশ হাতে পিস্তল নিয়ে বেশ ধীর পায়ে এগিয়ে আসে শরীফ সাহেবের গাড়ির কাছে। শরীফ সাহেব জানলার কাঁচ খুলে বলে, সাবধানে যাও, আমরা আছি, সোজা ধরে নিয়ে আসবে, তারপর বাদরামি বের করছি। অর্ডারপ্রাপ্ত পুলিশটি হলো নিলয়কে, যে একদিন চড় মেরেছিল সে। শরীফ সাহেব যখন কথাগুলো বলে জানলার কাঁচ উঠাতে যাবে তখনই ধক করে একটা শব্দ হয়। বৃষ্টি তখন বেশ জোরেই নামতে শুরু করেছে। লাল তাজা রক্ত শরীফ সাহেবের দামি গাড়ির কাছে এসে লাগে। নীলাদ্রি চমকে ওঠে, চিৎকার দিয়ে বলে ওঠে, ভাইয়া প্লিজ তুমি বাইরে যেও না, প্লিজ। শরীফ সাহেব গাড়ি থেকে নামে। একে একে পেছনে থাকা সব অফিসারও গাড়ি থেকে নামে। নীলাদ্রি আর থাকতে না পেরে সেও গাড়ি থেকে নেমে দৌড়ে শরীফ সাহেবের কাছে গিয়ে দাঁড়ায়। তারপর কিছু বোঝার আগেই কোথা থেকে গুলি চলতে শুরু করে দিল, আর সাথে সাথেই সব অফিসার এসে একে একে মাটিতে পড়ে যেতে থাকে। কিন্তু গুলি চলার কোনো শব্দ কেউ শুনতে পাচ্ছে না। নীলাদ্রি চিৎকার করতে থাকে। কিছুক্ষণের মধ্যেই সব অফিসারেরা মাটিতে পড়ে যায়। কারো গুলি লাগে বুকে, আবার কারো লাগে কপালে। দুজন মানুষ কেবল গাড়ির সাথে লেপ্টে দাঁড়িয়ে আছে। বৃষ্টির ফোঁটা বেশ জোরেই ঘনীভূত হচ্ছে। তাজা রক্ত পিচ ঢালা কালো রাস্তায় বৃষ্টির পানির সাথে মিশে একাকার হয়ে গেছে। যে মানুষ দুজন গাড়ির সাথে সেটে দাঁড়িয়ে আছে তারা হলো নীলাদ্রি আর শরীফ সাহেব। নীলাদ্রি সামনে তাকায়। এখনো সেই আগন্তুক ঠিক আগের মতো করেই বসে আছে। ডান হাতে পিস্তল নিয়ে বাম পা মেলে বাইকের সাথে হেলান দিয়ে মাথা নিচু করে রাস্তার মাটিতেই বসে আছে। শরীফ সাহেব চিৎকার দিয়ে বলে, শালা কুত্তার বাচ্চা, হারামি, তোর জন্য এসব কিছু হয়েছে। তুই আমাদের অফিসারদের মেরেছিস, তোকে তো আমি। কথাগুলো বলে শরীফ সাহেব কোমর থেকে পিস্তল বের করে। পেছন থেকে নীলাদ্রি বারবার কান্না করে বলতে থাকে, ভাইয়া প্লিজ যেও না, ফিরে। নীলাদ্রির কথা শেষ হয় না। নীলাদ্রির সামনেই তার প্রিয় ভাইয়ের লাশ মাটিতে পড়ে যেতে দেখে। নীলাদ্রি কিছু বোঝার আগেই ওর চোখের সামনে ওর ভাইয়ের মাথায় একটা গুলি এসে লাগে, আর তিনি সেখানেই লুটিয়ে পড়ে যেতে থাকে। নীলাদ্রি দৌড়ে তার ভাইকে গিয়ে ধরে ফেলে। তারপর চিৎকার করে বলে, ভাইয়া ভাইয়া, না ভাইয়া, এমন হবে না, তুমি এভাবে যেতে পারো না। কি হয়েছে ভাইয়া তোমার? ভাইয়া। শরীফ সাহেব আর চোখ খোলে না। নীলাদ্রির সামনেই তার ভাই মারা যায়। নীলাদ্রি যেন তখন কথা শূন্য হয়ে দিক বেদিক তাকাতে থাকে। চোখের সামনে ভাইয়ের পড়ে থাকা লাশ আর পিস্তল দেখতে পায় ও। পিস্তলটি নীলাদ্রির হাতে নেয়, তারপর জোরে হেঁটে যেতে থাকে সামনে।
আর বলে ওঠে, আমি জানি তুই নিলয়, এমনটা করবি আমি ভাবতেই পারিনি। তোকে আজ আমি নিজে হাতেই মারবো। কথাগুলো বলে পিস্তলের ট্রিগার চাপতে যাবে, তখনই কেউ একজন পিছন থেকে গুলি করে, আর গুলিটা এসে সোজা লাগে নীলাদ্রির বাম পায়ে। নীলাদ্রি পড়ে যায়, মাথা ঘুরে তাকায় পেছনে, দেখে নেহা পিস্তল হাতে দাঁড়িয়ে আছে কিছুটা দূরে, আর ওর পেছনে মাসুম, রাফাত আর সিয়াম, সেই সাথে আরো অনেক লোক। নীলাদ্রি সামনে তাকায়, আগন্তুকটি মাথা তোলে, মুখ থেকে মাস্কটা খুলে ফেলে। নীলাদ্রি তাকিয়ে আছে সেই দিকেই। নিলয়ের ইনোসেন্ট মুখটা দেখে নীলাদ্রি কেমন যেন ভয় পায়। নিলয় বসা থেকে উঠে দাঁড়িয়ে গুটি গুটি পায়ে হেঁটে নীলাদ্রির দিকে এগিয়ে আসতে থাকে। নীলাদ্রি ভয়ার্ত দৃষ্টিতে তাকায়। নিলয় খুব কাছে এসে বলে, চেয়েছিলাম সবকিছু ছেড়ে দিব, রাফিয়ান জগৎ থেকে নিজেকে সম্পূর্ণভাবে বের করে নিয়ে ভিতরের নিলয়টাকে নতুনভাবে বাঁচিয়ে রাখবো, কিন্তু সেটা আর হয়নি। চাইলেও আমি তা পারছিলাম না। কোনো না কোনো সমস্যা আসছিল, কিন্তু আজকের পর থেকে আর কোনো সমস্যা আসবে না। এই বৃষ্টির রাতের পর থেকে শুরু হবে নতুন দিন, যেখানে সূর্য হবে নতুন সকালের অতিথি। নিলয় আর কিচ্ছু বলে না। একটা বুলেটের শব্দ বেশ জোরে শোনা যায়, তারপর সব দিক নীরব, নিস্তেজ হয়ে আছে। কেবল শোনা যেতে থাকে বৃষ্টির শব্দ। কয়েকটা গাড়ি যে যার মতো করে পথ খুঁজে নিয়ে চলে যায় তাদের গন্তব্যে, আর একটা বাইক চলতে থাকে নতুন শহরের উদ্দেশ্যে, নতুনভাবে বাঁচতে। যার ড্রাইভে আছে নিলয় নামের রাফিয়ান, আর সেই রাফিয়ানকে বেশ শক্ত করে পেছন থেকে আঁকড়ে ধরে বসে আছে আর একজন রাফিয়ান। যার ড্রাইভে থাকা রিয়েল রাফিয়ানকে ছেড়ে যেতে পারবে না কখনোই, আর বড্ড ভালোবাসে যে তারা একে অন্যকে। তাই নতুনভাবে বাঁচার জন্য নতুন শহরের উদ্দেশ্যে রাফিয়ান জীবন ছেড়ে নতুন পরিচয় বাঁচার স্বাদ নিয়ে চলতে থাকে দুজন। বৃষ্টি বিলাসী মুসাফির বেশে রাফিয়ান ভালোবাসা যেন এখানেই শুরু।